প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারতের মাটিতে একটিও রোহিঙ্গা মুসলমান থাকতে পারবেন না, চরম হুঁশিয়ারি শুভেন্দুর। ভর সন্ধ্যায় ভাগাড়ি খুন, রাস্তায় লুটিয়ে পড়লেন শওকতক ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ফুলে ফেপে উঠেছে বীরভূমের নদ নদী, দেখে নিন কোথায় কি পরিস্থিতি। বাংলায় কথা বলে অপরাধ, থমথম করছে সুজাপুর, খোঁজ নেই 16 জনের। 9 জন যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে খুন, নারকীয় হত্যালীলা পাকিস্তানে। মেয়ের রোজগারে বসে বসে খায়, লাগাতার কটাকে অতিষ্ঠ হয়ে গুরুগ্রামে টেনিস তারকাকে খুন বাবার। বাঙালিদের কাশ্মীর যেতে মানা শুভেন্দু অধিকারীর, পাল্টা তোপ শশী বাজার। মুম্বাই বিমানবন্দর থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক, গ্রেপ্তার 7 জন যাত্রী ও 1 জন পাচারকারী। সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, এবার কি কমবে বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া? এবার আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার রাতে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের অবস্থানের সুরে সুর মিলিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ভারতের মাটিতে একটিও রোহিঙ্গা মুসলমান থাকতে পারবে না। দেশে অনুপ্রবেশকারীদেরও কোনো জায়গা নেই। শুধু রোহিঙ্গা ইস্যু নয়, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করেন শুভেন্দু। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের সময় এসে গেছে, যতই চেষ্টা করুক কেউ আর ওকে বাঁচাতে পারবে না। বাংলার মানুষ এবার পরিবর্তন চায়। তিনি আরও দাবি করেন, রাজ্যের দুর্নীতি, তোষণ এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে মানুষ আজ ক্ষুব্ধ। 2026 সালের আগেই তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকার ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এই অনুপ্রবেশকারীরা শুধু বেআইনিভাবেই দেশে আছে তা নয়, বরং সমাজবিরোধী কাজেও এরা জড়িত। কেন্দ্রের সহযোগিতায় আমরা এদের একে একে দেশ ছাড়া করব। তিনি বলেন, রাজনৈতিক মহলের মতে আসন্ন পৌর নির্বাচন এবং লোকসভা ভোটের আগে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ইস্যুকে সামনে এনে বাংলায় ধর্মীয় মেরুকরণ ও জাতীয় নিরাপত্তা বার্তা ছড়াতে চাইছে বিজেপি। শুভেন্দুর এই মন্তব্য সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূলের তরফে অবশ্য শুভেন্দুর বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলা হয়েছে, এটা শুধু বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে এমন উস্কানিমূলক মন্তব্য করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর রোহিঙ্গা বিতরণের হুঁশিয়ারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায়ের বার্তা ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি এখন কোনো পথে এগোবে এবং তৃণমূল তার কি জবাব দেবে তার নজর থাকবে সেই দিকেই। দ্য পোস্ট, ভারতের মাটিতে একটিও রোহিঙ্গা মুসলমান থাকবে না, চরম হুঁশিয়ারি শুভেন্দুর। ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। খুন ভাঙড়ের চাতলাবেরিয়ার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রজ্জক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত রজ্জক্ষা। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন ভাঙড় থেকে বাড়ি ফিরছিলেন রজ্জক্ষা। আচমকা কয়েকজন দুষ্কৃতী তাকে গুলি করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রজ্জাক, সেখানেই তার মৃত্যু হয় বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয়েছে বলে অভিযোগ বিধায়ক শওকত মোল্লার। আইএসএফ এর দিকে আঙ্গুল তুলেছেন তিনি। শওকত মোল্লা জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর 2টি বৈঠকে যোগদান করেছিলেন রজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, নওসাদ সিদ্দিকের মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে 2টো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রজ্জাক, তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তাই এসব কাজ করছে। পুলিশকে বলবো, অবিলম্বে সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বাঙালি পরিচয়ের কারণেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে ওড়িশা পুলিশ। উঠেছে এমনই অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চরসুজাপুর গ্রামের 16 জন পরিযায়ী শ্রমিক বর্তমানে ওড়িশার বিজয়নগর ও ঝাড়সুদগা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনায় গ্রামে ছড়িয়েছে উদ্বেগ। পঞ্চায়েত থেকে বিধায়কের দরজায় দরজায় ঘুরছেন পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। জানা গিয়েছে, আটক হওয়া শ্রমিকদের কেউ ভাঙাচোরা লোহার ব্যবসা করেন, কেউ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে ওড়িশায় বিভিন্ন এলাকায় কাজ করে সংসার চালাচ্ছেন তারা।
কিন্তু ওড়িশা পুলিশের দাবি তাদের কাছে জন্মের শংসাপত্র নেই, তাই তাদের পরিচয় সন্দেহজনক। অথচ আধার কার্ড, ভোটার কার্ড দেখালেও পুলিশ তা মানতে নারাজ বলেও অভিযোগ উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলা ভাষার কথা বললেই কি বাংলাদেশি হয়ে যাওয়া যায়? বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? মৌ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, এটা অত্যন্ত লজ্জার ঘটনা। শুধুমাত্র ভাষার কারণে কাউকে বাংলাদেশে তকমা দেওয়া যায় না। আমরা প্রশাসনের সব স্তরে লিখিতভাবে জানিয়েছি, শ্রমিকদের দ্রুত মুক্ত করার ব্যবস্থা করছি। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও শাশ্বতী দাস মৌখিকভাবে জানান, আমি সমস্ত নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। প্রায় 250 জন শ্রমিক চরসোজাপুর থেকে প্রতি বছর কাজের খোঁজে ওড়িশা যান। তাদের অনেকেই বলেছেন, গত 1 বছর ধরে তাদের ওপর নজরদারি বেড়েছে। রাত বিরেতে পুলিশ গিয়ে জেরা করে, নথিপত্র দেখাতে বাধ্য করে বলেও অভিযোগ। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভোটার কার্ড, আধার কার্ড কেউ মানা হচ্ছে না, চাই জন্মের শংসাপত্র। অনেকেই ইতিমধ্যে গ্রামে ফিরে এসেছেন। তারা জানাচ্ছেন, পুলিশ এখন জন্মের শংসাপত্র চায়, যা সবার কাছে নেই। ফলে তারা হয়রানির শিকার হয়েছেন। ফিরে আসা শ্রমিকরা বলছেন, আর যাব না, প্রাণ নিয়ে ফিরে এসেছি। টানা বৃষ্টিপাতের জেরে ফুলে ফেপে উঠেছে বীরভূমের একের পর এক নদ নদী, যার ফলে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ময়ূরাক্ষী, হিংলো, কুয়ে, কোপাই এবং ব্রাহ্মণী নদীতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জলাধারা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। হিংলো নদীর জলাধারা থেকে প্রায় 4000 কিউসেক, ময়ূরাক্ষী নদীর তিলপাড় জলাধারা থেকে 2600 কিউসেক এবং ব্রাহ্মণী নদীর জলাধার থেকে 2126 কিউসেক জল ছাড়া হয়েছে। এই অতিরিক্ত জল নদীর জলস্তর বাড়িয়ে বাঁধ ভাঙার আতঙ্ক ছড়িয়েছে। সাইথিয়ার ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধির কারণে ফেরিঘাট ভেঙে যাওয়ায় মল্লারপুর থেকে সাইথিয়া যাতায়াতকারী স্থানীয়দের চরম সমস্যা দেখা দিয়েছে। এই ফেরিঘাট ছিল স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। ফেরিঘাট ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে কুয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের প্রায় 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাঁদরকুলো থেকে বাক্সিনা যাওয়ার রাস্তার ওপর দিয়ে জল বইছে। আরও জল বৃদ্ধি পেলে লাভপুর ও কীর্ণাহারের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই অঞ্চলের গ্রামবাসী বাঁধ ভাঙার ভয়ে রাতের ঘুম হারিয়েছেন। ভয়াবহ হত্যালীলা পাকিস্তানে। বাস থেকে যাত্রীদের নামিয়ে পরপর গুলি করে 9 জনকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুচিস্তানের ঝোপ শহরে। এমনই নারকীয় ঘটনা ঘটিয়েছে বন্দুকবাজরা। শুক্রবার বালুচিস্তানের কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছে। জানা গিয়েছে, কোয়েটা থেকে লাহোরের দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই বালুচিস্তানের ঝোপ শহরের কাছে বাসটিকে আটকায় একদল বন্দুকবাজ। বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে তারা। তারপরেই তাদের পরপর 9 জনকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। প্রথমে যাত্রীদের অপহরণ করে বলে জানা যায়, পরে তাদের গুলি করে হত্যা করা হয়। মৃত 9 জনের দেহ রেকনি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার চরম নিন্দা করেছে বালুচিস্তানের সরকারের মুখপাত্র। এইটিকে সন্ত্রাসী হানা বলে কটাক্ষ করেছেন তিনি। সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা যাত্রীদের বাস থেকে টেনে নামায়, পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে 9 জনকে খুন করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। পুরো এলাকা এখন নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত N70 জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। হামলাকারীদের বড় ধরনের অভিযান শুরু হয়েছে। যাত্রীদের পরিচয়পত্র দেখে শুধু পাঞ্জাবের বাসিন্দাদেরই টার্গেট করা হয়েছে। পাকিস্তান সূত্রে খবর, ইতিমধ্যে এই হামলায় দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনের মুখপাত্র জানিয়েছে, মুসা খাইল মাখতার এবং খাজুরি হাইওয়ে বন্ধ রাখার জন্য 9 জনকে হত্যা করেছে। বিচ্ছিন্নতাবাদী বালুচ জঙ্গিরা এর আগেও এই ধরনের হামলা চালিয়েছে। পূর্ব পাঞ্জাব থেকে আসা যাত্রীদের নিশানা করে হত্যা করেছিল। আফগানিস্তান ও ইরানের সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় এই বিদ্রোহী গোষ্ঠী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল কাশ্মীর নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বাঙালি পর্যটকদের উদ্দেশ্যে। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না, কোনো বাঙালির সেখানে যাওয়া উচিত নয়। এই বক্তব্য দিয়েছেন তিনি জাতীয় সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে। এই মন্তব্যে ক্ষুব্ধ রাজনীতির একাধিক মহল। অনেকেই বলেছেন, এই ধরনের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য দেশের সংহতির পরিপন্থী, বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশবাসীকে কাশ্মীর ভ্রমণের আহ্বান জানাচ্ছেন, সেখানে তার দলেরই একজন শীর্ষ নেতা এমন মন্তব্য করায় তৈরি হয়েছে দ্বন্দ্বের পরিবেশ।
প্রধানমন্ত্রী বনাম রাজ্যের বিজেপি নেতা, দ্বিধাবিভক্ত বার্তা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার কাশ্মীর উন্নয়ন, স্থিতিশীলতা এবং নিরাপত্তার কথা তুলে ধরে দেশবাসীকে সেখানে ঘুরতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তার ভাষায়, নতুন কাশ্মীর শুধু সৌন্দর্যে নয়, নিরাপত্তার দিক দিয়েও প্রস্তুত পর্যটকদের স্বাগত জানানোর জন্য। তবে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই দলের দুই স্তরের নেতার বক্তব্য বিপরীতমুখী হওয়ায় সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের কড়া প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুভেন্দুবাবুর মন্তব্য চূড়ান্ত ধৃষ্টতা। দেশের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের অধিকার আছে দেশের যে কোনো প্রান্তে যাওয়ার ও থাকার। তিনি কি দেশের সংবিধানকে অস্বীকার করছেন? সিপিএম নেত্রী মোহাম্মদ সেলিম বলেন, এই বক্তব্য একেবারে সাম্প্রদায়িক। বিজেপির প্রকৃত মুখ এভাবেই প্রকাশ পায়। বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, এটা ভীষণ বিপজ্জনক। শুভেন্দুর বক্তব্যের ব্যাখ্যা। বিরোধের মাঝে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি নাকি সাম্প্রতিক কিছু নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। যেখানে কিছু বাঙালি পর্যটক কাশ্মীরে গিয়ে সমস্যায় পড়েছিলেন, তবে তা সত্ত্বেও এভাবে মুসলিম অধ্যুষিত এলাকা বলে চিহ্নিত করে গোটা একটি অঞ্চল সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন অনেকেই। পর্যটন ব্যবসায় প্রভাব। কাশ্মীরের পর্যটন শিল্প ইতিমধ্যেই করোনা ও ৩৭০ ধারা বাতিল পরবর্তী রাজনৈতিক উত্তেজনার ধাক্কা সামলে উঠেছে। প্রধানমন্ত্রী ও পর্যটন মন্ত্রকের চেষ্টায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উপত্যকা। এরই মধ্যে এই ধরনের নেতিবাচক বার্তা সেখানে পর্যটক আগমন কমাতে পারে বলে আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেখানে গিয়েই ভারতের সৌন্দর্য উপভোগ করা উচিত। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কোনো অঞ্চলকে বর্জন করার কথা বলা মানে বিভেদের রাজনীতি। বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে 33 কোটি টাকার গাঁজা। মোট 6টি ঘটনায় উদ্ধার হয়েছে এই মাদকের প্যাকেটগুলি, যার ওজন সব মিলিয়ে 33.355 কেজি। কাস্টম সূত্রে খবর, মাদকগুলি যাত্রীদের ব্যাগের মধ্যে লুকানো ছিল। তল্লাশির অভিযানেই উদ্ধার করা হয়েছে এই মাদকগুলি। 6টি পৃথক ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জন যাত্রী ও 1 জন পাচারকারীকে। ধৃতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। ঘটনার পর বিমানবন্দরের প্রতিটি জায়গাতেই বাড়ানো হয়েছে নজরদারি। ছেলের থেকে মা মাত্র 6 বছরের বড়, কোনো অঙ্ক প্রশ্নের উত্তর ভুল নয়। মা ও ছেলের আধার কার্ডে রয়েছে এমনই বিচিত্র তথ্য। আর সেই ভুয়ো আধার কার্ড দেখেই সেনা, গোয়েন্দা ও পুলিশ যৌথভাবে হদিশ পেল এক বাংলাদেশি। ওই ব্যক্তিরই আলাদা দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে। দুটি কার্ডেরই ঠিকানা ও জন্ম তারিখ আলাদা। ওই বাংলাদেশি ইস্টার্ন কমান্ডের সেনা সদর ফোর্ট উইলিয়ামের একাধিক গেট থেকে পরপর 3 দিন কেন উঁকি মারছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ওই বাংলাদেশি ফোর্ট উইলিয়ামের ভেতর প্রবেশ করারও চেষ্টা করেছে। সেনা সদর দপ্তরের পাঁচিলের আশেপাশেও তাকে একাধিকবার ঘুরতে দেখা গিয়েছে। প্রাথমিকভাবে তার দাবি, শুধু কৌতূহলের বশেই সেই কাজ করে। যদিও ওই বাংলাদেশিকে কোনো গুপ্তচর বৃত্তে কাজে লাগানো হয়েছে এমন সম্ভাবনাও সেনা, গোয়েন্দা ও পুলিশ আধিকারিকরা উড়িয়ে দিচ্ছেন না। ধৃত বাংলাদেশের মোবাইল পরীক্ষা করে দেখার চেষ্টা করা হচ্ছে, সে কাদের সঙ্গে যোগাযোগ রাখত। ধৃত ওই বাংলাদেশির নাম আজিম শেখ। তার আসল বাড়ি বাংলাদেশের খুলনা জেলার নড়ালি এলাকায় কালিয়া গ্রামে। বছর 2 আগে সে উত্তর 24 পরগনা জেলার সীমান্ত পার হয়। দালালের হাত ধরে প্রথমে বনগাঁয় আসে। সেখানে কিছুদিন থাকার পর তাকে দালালরাই কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দেয়। এক দালালের পরিচিতি গার্ডেন রিচের এক বাসিন্দার সঙ্গে তার দেখা হয়। গার্ডেন রিচ এলাকায় একটি প্রায় পরিত্যক্ত আবাসনে একটি ঘরে আজিমের থাকার ব্যবস্থা করে দেয়। আজিমের দাবি, মূলত শ্রমিকেরই কাজ করত সে আসার পর তার মাকেও খুলনা থেকে চোরা পথে সীমান্ত পেরিয়ে কলকাতায় নিয়ে আসে সে। দালাল চক্রের মাধ্যমেই আজিম প্রথমে নিজের ভুয়ো আধার কার্ড তৈরি করে। ক্রমে তার মায়ের জন্য আরও একটি ভুয়ো আধার কার্ড তৈরি করে সে। একই সঙ্গে দালাল মারফত আজিম শেখ তার নামের আরও একটি ভুয়ো আধার কার্ড তৈরি করে। গত কয়েকদিন ধরে তাকে সেনা শিবির এলাকায় তথা ফোর্ট উইলিয়ামের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। সে বিভিন্ন আঁচিলায় ফোর্ট উইলিয়ামের ভেতর প্রবেশেরও চেষ্টা করে। সেনাবাহিনীর নিজস্ব সিসিটিভি ফুটেজে তার সন্দেহজনক চলাফেরা ধরা পড়ে। এরপরই সেনা গোয়েন্দারা তার ওপর নজরদারি শুরু করে।
তল্লাশি চালানোর পর তার কাছ থেকে 2টি আধার কার্ড উদ্ধার করা হয়। সেনাদের তরফ থেকে হেস্টিংস থানার খবর দেওয়া হয়। পুলিশ ও সেনা গোয়েন্দারা যৌথভাবে তল্লাশি চালিয়ে তার মায়ের সন্ধান না পেলেও উদ্ধার হয় মায়ের ভুয়ো আধার কার্ড। মেয়ের উপার্জনে বসে বসে খায় বাবা, সেই কটাক্ষ শুনতে শুনতে রেগে গিয়ে মেয়েকে গুলি করে খুন করে দিলেন বাবা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো রাধিকা যাদব হত্যাকাণ্ডে। উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা একটি টেনিস একাডেমিও চালাতেন। সেই একাডেমির বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন তার বাবা দীপক। সেই নির্দেশ অমান্য করতেই রাধিকাকে খুন হতে হয়। বৃহস্পতিবার হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। প্রাথমিকভাবে জানা যায় রাধিকাকে লক্ষ্য করে 5টি গুলি চালান দীপক। 3টি গুলি রাধিকার বুকে লাগে, সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। তরুণ খেলোয়াড়ের মর্মান্তিক পরিণতির পর গোটা ঘটনা নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়। পুলিশের এফআইআর দায়ের করেন রাধিকার কাকা কুলদীপ যাদব। তারপরেই দীপককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে খুনের কথা স্বীকার করেন দীপক। তিনি স্পষ্ট জানান, গ্রামের সকলে আমাকে খোঁচা দিত, সবাই বলতো আমি মেয়ের পয়সায় বসে বসে খাই। এই খোঁচা শুনতে শুনতে বিরক্ত লাগতো। আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলতো। আমি অনেকবার মেয়েকে বলেছিলাম একাডেমিটা বন্ধ করে দিতে, শোনেনি। বারবার কটাক্ষ শুনতে শুনতে আমার সম্মানহানি হচ্ছিল। দীপক জানান, রাগের বশেই রান্নাঘরে গিয়ে মেয়েকে গুলি করে দেন তিনি। নিজের লাইসেন্স রিভলভার থেকে গুলি চালানোর কথা স্বীকার করেন তিনি। তবে মেয়ের এমন মর্মান্তিক পরিণতির পরেও পুলিশকে বয়ান দিতে চাননি রাধিকার মা। তবে ভাইজির মৃত্যুতে ভেঙে পড়েছেন কুলদীপ। কেন এভাবে খুন হতে হলো রাধিকাকে, কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তিনি। প্রসঙ্গত, প্রতিভাবান টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা যাদব। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ক্রমা তালিকায় তিনি ছিলেন 113 নম্বরে। সম্প্রতি ডাবলসে তিনি শীর্ষ 200-র মধ্যে ছিলেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে থামবে না। 13 থেকে 16 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি সপ্তাহে একদিনও বিরাম নেই। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অবিরাম হচ্ছে বৃষ্টি। রোদের কোনো দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যা নিম্নচাপ অঞ্চল ছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে। সেই কারণে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কমতে পারে বৃষ্টি, তবে থামবে না বৃষ্টি। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, আজ অঞ্চল ঝাড়খণ্ডের ওপর রয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিমি উঁচুতে অবশিষ্ট। জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন সুরতগড়, বিনআনি, আলিগড়, বান্দা, ডালটনগঞ্জ, দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। সে কারণে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আশা অনেকের। তবে 13 থেকে 16 তারিখ উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামী বুধবার অর্থাৎ 16 জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবারও হবে বৃষ্টি। আজ বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি। রবিবার থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের 5 জেলাতে হবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।